সমস্ত আন্দোলন রীতিমতো একটা মানে ভিক্ষা চাওয়ার ব্যাপারে পরিণত হয়েছিল। ন্যায় বিচার ছাড়া এই নতুন যাত্রা সম্পূর্ণই হতে পারে না। গণহত্যার বিচারের জন্য শেখ হাসিনাকে দেশে ফিরে নিয়ে আসার আলোচনাও হচ্ছে, এবং এই আলোচনার মধ্যে আজ ফোন আলাপ ভীষণ রকমের সকলের কাছে ছড়িয়ে পড়েছে। সেটাকে বলা হচ্ছে শেখ হাসিনা তার বক্তব্য রেখেছেন এবং খুব দ্রুত তিনি বাংলাদেশে প্রবেশ করবেন, এই ধরনের একটা লাইন আছে। আপনি এই ফোন আলাপটা শুনেছেন কিনা, এবং এই ফোন আলাপ ফাঁস হওয়া বা এটা আসলে সত্যি কিনা এখনো এই ধরনের ধোঁয়াশা আছে, আপনার কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমার একটা নীতিগত অবস্থান আছে, এইসব ফোন আলাপ বিষয়ে আমি কোনো আলোচনা করতে চাই না। তবে যে জায়গাটা আমি পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশে বিশেষভাবে একটা তো হচ্ছে জুলাই আগস্টের গণহত্যা, এবং 15 বছর ধরে, এবং আমরা বলবো যে 2014, 18 এবং 24-এর যে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া, গুম, খুন, লুণ্ঠন, অর্থ পাচার, এবং বাংলাদেশের সবগুলো প্রতিষ্ঠান নানাভাবে ধ্বংস করা, এবং যে শাসন ব্যবস্থাটা এই দেশের জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এবং সবশেষে আবারও আমাদের সন্তানদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, সব কিছুর কেন্দ্রে ছিলেন শেখ হাসিনা। এবং এইটা তো দায় তাকে, মানে তিনি সবচেয়ে বেশি দায় তাকেই নিতে হবে, এবং সেটার বিচার আমরা মনে করি বাংলাদেশের নতুন যাত্রার জন্য অত্যন্ত জরুরি। মানে ন্যায় বিচার ছাড়া এই নতুন যাত্রা সম্পূর্ণই হতে পারে না। ফলে এই ন্যায় বিচারের জায়গাটা আমাদেরকে শক্তভাবেই ধরতে হবে, এবং সেইটা এই অন্তর্বর্তী সরকারকেও তার যত রকম আয়োজন, চেষ্টা সেটা জারি রাখতে হবে, এবং পরবর্তীকালেও মানে এটা অব্যাহত থাকবে বলে আমরা মনে করি। যে আলোচনা আপনি করছিলেন যে সংস্কারের কাজ শেষ হওয়ার পর আলোচনা হবে রাজনৈতিক দলগুলোর সাথে নাকি, আসলে এই যে কমিশনগুলো গঠন করা হয়েছে তারা তো আসলে সংস্কার করছে না, তারা কি বিষয়ে সংস্কারগুলো হতে পারে সেগুলোকে একটু বিস্তারিতভাবে চিহ্নিত করা। কারণ একটা জিনিস যখন একটা প্রপোজাল হাজির হবে, তো সেটার তো অনেক খুঁটিনাটি আইনি দিক আছে, বিস্তারের দিক আছে, সেই দিকগুলো তারা আনুষ্ঠানিকভাবে তৈরি করবেন। সেটা তারা যা করার ক্ষেত্রে অবশ্যই মানে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করবেন। এটা কিন্তু কাঙ্ক্ষিত যে তারা নিজেরা কেবল একটা একাডেমিক এক্সারসাইজ করবেন, ব্যাপারটা এরকম না। মানে দেশের মানুষ কী ভাবে সেটাও তারা বিবেচনার মধ্যে নেবেন, এবং সেই জায়গা থেকেই আমরা পরিষ্কার করে যেটা বলছি যে আলোচনাটা কিন্তু এর মধ্যে চলবে। এই আলোচনার ভেতর থেকে অনেকগুলো বিষয় পরিষ্কার হবে। ফলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা, ছাত্রদের সাথে আলোচনা, শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা, এটা হচ্ছে বিভিন্নভাবে, কিন্তু আরও সুনির্দিষ্টভাবে অ্যাজ এ পলিটিক্যাল প্রসেস মানে কিংবা এই যে উত্তরণ, সেই বিষয়েই আলোচনার জায়গাটা তারা শুরু করবেন বলে মানুষ প্রত্যাশা করে। এখন এখানে একটা বড় ব্যাপার দাঁড়িয়ে গেছে যে যেহেতু নানাভাবে একটা পতিত সরকার, তাদের লোকজনরা একটা স্যাবোটাজ করার চেষ্টা করে যাচ্ছেন, সেটা আমরা নানাভাবে টের পাই। দেশেই তো আমরা থাকি, ফলে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন স্তরে সেটা যে চেষ্টা আছে সেটা বোঝা যায়। এখন তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই তারা ভর করেন হচ্ছে জনমানুষের দাবি দাওয়াগুলোর, আন্দোলনের ক্ষেত্রে। এখন একটা বিষয় দেখেন, আমি নিজে একজন রাজনৈতিক কর্মী বলা চলে। 1990 সালের গণ আন্দোলনের মধ্য দিয়ে আমার হাতে খড়ি, এবং তার থেকে একটানা আমি গত 34 বছর এখানে রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করি। আমরা তো দাবি দেওয়া তুলেছি বাংলাদেশে গত, বিশেষভাবে আমি 10 বছরের কথা বলব, 2014 সালের পরে সমস্ত আন্দোলন রীতিমতো একটা মানে ভিক্ষা চাওয়ার ব্যাপারে পরিণত হয়েছিল। শিক্ষক থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ প্রেস ক্লাবে দাঁড়িয়ে যেন ভিক্ষা চাইছেন, কোনো আন্দোলন নেই, দাবি রীতিমতো করুণার বিষয়ে পরিণত হয়েছিল। এখন সেই রকম একটা অবস্থা থেকে বাংলাদেশের মানুষ যখন মুক্তি, স্বাধীনতার জায়গায় এসছেন, দেখা যাচ্ছে যে সব স্তরে, সেটা কি সরকারি কর্মকর্তা কর্মচারীদের থেকে শুরু করে একেবারে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্র, পেশাজীবী, সমস্ত স্তরে নারী পুরুষ সব জায়গায় তাদের অসংখ্য দাবি দেওয়া, এবং এর মধ্যে অনেকগুলো কাঠামোগত সংস্কারের প্রশ্ন, মানে যেটা কোনোদিন তারা বলতেই পারেনি। হ্যাঁ, আমি নিজে এরকম বেশ কয়েকটি দাবি দেওয়ার অনুষ্ঠানে গিয়েছি, এবং সেইখানে আমরা দেখেছি যে আসলেই এর মধ্যে অনেক ন্যায্য প্রশ্ন আছে যেগুলো তারা কখনোই তুলতে পারেনি। এখন এই সবাই যখন, মানে মানুষ তো তুলতেই চাইবে, তার সমস্যার কথা বলতে চাইবে। এখানে দুটো দিক আছে, একটা হচ্ছে বাস্তব ন্যায্যতার জায়গা, আবার ওই যে বললাম যে পতিত স্বৈরাচারী শক্তি নানান ঘটনাকে ব্যবহার করছে, যেটা আমরা আনসারদের ইয়ের ক্ষেত্রে দেখেছি যে হ্যাঁ, আনসারদের দাবির ক্ষেত্রে যেমন ন্যায্যতা আছে, কিন্তু আবার
এটাকে ব্যবহার করার একটা ভয়ঙ্কর চেষ্টা আমরা দেখলাম। একইভাবে গার্মেন্টস সেক্টরে কিংবা ইত্যাদির ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি। ফলে এই সব ক্ষেত্রে সরকারকে খুবই মনোযোগী ভূমিকা নিতে হবে। দাবি শহর হয়েছে ঠিকই, যেটা ফারুক ভাই বললেন, কিন্তু সেই দাবির জায়গাগুলোতে আরও কিভাবে একটা মানে প্রত্যেকটা পক্ষকেই ভাবতে হবে যে আমরা বাংলাদেশের রাতারাতি সব কিছু পরিবর্তন ঘটে যাবে না, নিশ্চয়ই আমরা আন্দোলন করব, কিন্তু এইটা যাতে কোনোভাবে স্যাবোটাজকারীরা ব্যবহার করতে না পারে সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং এইটা আসলে যে কথাটা আবার আমি ফিরে আসি আপনার প্রশ্নে, যে শেখ হাসিনার বিচারের ক্ষেত্রে আপনি চিন্তা করে দেখুন যে একটা আন্দোলন দমন করার জন্য, এবং সেটা নিরস্ত্র আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন শুরু হয়েছে কোটা সংস্কারের মতো একটা সাধারণ গণতান্ত্রিক দাবি নিয়ে, যদিও সেই প্রশ্নটার মধ্যে অনেক গভীর রাজনৈতিক তাৎপর্য ছিল, কারণ এটা সংস্কারটা একটা যুক্ত পুরো ব্যবস্থার সাথেই। কিন্তু সেই রকম একটা নিরস্ত্র আন্দোলনকে কিভাবে দমন করার চেষ্টা করা হয়েছে, এবং এটার প্রায় নজিরবিহীন বলা যাবে যে এইরকম একটা নিরস্ত্র গণতান্ত্রিক আন্দোলনের উপরে স্নাইপার দিয়ে গুলি করা, হেলিকপ্টার দিয়ে গুলি করা, গুলির পর গুলি, তারপর প্রাইভেট বাহিনী আওয়ামী লীগের লোকজনকে হাতে বিপুল অস্ত্র দিয়ে যেভাবে তারা মানুষকে হত্যা করলো, মানে এইটা একেবারেই ভয়ঙ্কর চিত্র। 4 তারিখে যখন প্রায় পতন অনিবার্য, সেই দিনে যে পরিমাণ হত্যাকাণ্ড হয়েছে আপনি চিন্তা করতে পারেন কত মানুষ ওই একদিনের মধ্যে নিহত হয়েছে। এমনকি 5 তারিখ যখন উনি পদত্যাগ করে চলে গেছে, সেই দিন সন্ধ্যায় ছেলে মেয়েরা যখন বিজয়ের জন্য মিছিলে গেছে, সেখানেও নানা জায়গায় রীতিমতো এলোপাথারি গুলি করে হত্যা করা হয়েছে। সো এইটা, এই উন্মত্ততা, এইটা বাংলাদেশে কোনোভাবেই মানে এর কোনো আসলে ক্ষমা নেই।